চাঁদের গ্রাম আছি, একটি সন্তান হয়েছি, তাই তো বিদায় চলেছি ওই বাচ্চা লোকটি লাখো লিখতে। আজ আমি ওই বিধাতার পদরোধ করি, আমার কথা মতো ওই বাচ্চা লোকটি আমি লাখো লিখতে বলবো, দেখি সেই বিধাতা কত দূরে গিয়েছে। ওই আমি ভাগ্য বিধাতা, আমার কর্ম হচ্ছে এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা। তাই তো চিত্রগুপ্ত দ্বারাই সংবাদ পেলাম চম্পকনগরের চাঁদ সওদাগরের গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো বিলম্ব নয়, নিশি প্রভাত হবার আগেই ওই চম্পকনগরে প্রবেশ করেই আমার লিখিপত্র সেরেই পুনর্বার আসতে হবে আমার নিজের কুটির প্রাঙ্গণে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে চলব আমি সেই চম্পকনগরে। প্রণাম হয় দাদা গো। দেখি ভগ্নী পদ্মাবতী, দাদা অসময় প্রথমাজেই দাদা দাদা বলে ডাকো মরি, এমন কি হয়েছে তোমার? দাদা গো, এসেছি তোমার কাছে আমি মনে বড় আশা নেই, জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কিনা। দাদা গো পদ্মাবতী, দাদা এ কি বলছো বোন? মনে বড় আশা, তুমি আমার ছোট্ট বোন, তোমার আমি দাদা, দাদা হয়ে বোনের মনের আশা পূর্ণ করবো না তা কি করে হয়? বলো বোন বলো, তোমার মনের কথা এই মুহূর্তে তুমি আমার কাছে প্রকাশ করে বলো। বেশ দাদা, আমি বলছি দাদা গো। ও গো দাদা, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে, পদ্মাবতী, আমি বলতে পারছি না দাদা। এ কি বলছো বোন? দাদা বোনে কোনোদিন কি সত্যতা হয়? আজকের দিনে বোনের মনের কথা শুনতে হলে দাদাকে 300 অঙ্গীকার আবদ্ধ হতে হবে। এ কোন শাস্ত্রে লেখা রয়েছে? দাদা, আমার সঙ্গে 300 অঙ্গীকার না কর পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না দাদা। বেশ, দাদার কর্তব্য বোনের মনের আশা পূর্ণ করার। তাই তো আজকের দিনে মনের আশা পূর্ণ করবার জন্য তোমার হাতে হাত রেখে আমি 300 অঙ্গীকার করব। বেশ বলো, 100 200 100 তো নেবা। ভগ্নী তুমি যাহা বলিবে পালিব শতবার। দাদা, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, তার আগে আমি জানতে পারি দাদা তুমি কোথায় যাচ্ছ? তুমি তো জানো বোন, এই পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই তো আমি সংবাদ পেলাম চম্পকনগরে ছুটে চলেছি চাঁদ সওদাগরের গৃহমাঝারি, তার রাজপ্রাসাদে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই নাকি দাদা? শুনো দাদা গো, আজ ওই বাছারের লোলাটা যে তোমায় লাখো লিখতে হবে। ও গো দাদা, আমার কথা মতো ওই বাছার লোলাটা তোমাকে লাখো লিখতে হবে। পদ্মাবতী, দাদা! এ কি বলছো বোন? যা হবার নয় কোনোদিন সেই অবাস্তব দাবিখানা তুমি আমার কাছে তুলে ধরেছো। তোমার কথা মতো লিখন লিখতে হবে বাছার ললাতে। না পদ্মাবতী না, আমার কলমে যা উঠবে তাই লিখন লিখবো বাছার ললাতে। কারো কথা মতো নয়, তোর কথা মতো নয়। এ কি বলছো দাদা? আমার কথা মতো ওই বাছার লোলাটা যে তোমায় লাখো লিখতে হবে। আমি পারবো না। দাদা, কেন পারবে না দাদা? তুমি বলো, আমার সঙ্গে তুমি 300 অঙ্গীকার করেছো, আর আমার কথা মতো ওই বাছার লোলাটা তোমায় লাখো লিখতে পারবে না দাদা? দাদা গো, তুমি জানো না দাদা, একদিন গিয়েছিলাম বহু আশা নিয়ে আমি চম্পকনগর ওই চাঁদের গৃহমাঝি, সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তার দিয়েছে ওই সিজওয়াই। সেই অপমানে পোষণ নেওয়ার জন্য ওই বাছার লোলাটা তোমায় লাখো লিখতে হবে দাদা গো। অঙ্গীকার অঙ্গীকার করেছি পদ্মাবতীর সঙ্গে। যখনই 300 অঙ্গীকারের কথা মনে পড়ে বিবেকে যেন বাধা দেয়, কে যেন হাতছানি দিয়ে আমায় বলে, ওগো ভাগ্য বিধাতা পুরুষ, তুমি যে অঙ্গীকারে লিপ্ত রয়েছো, আর অঙ্গীকার যদি লঙ্ঘন করো শত ধর্ম যাবে রসার তলে। তবে যদি তাই হয়, অঙ্গীকার যখন করেছি পদ্মাবতী, দাদা হেরে গেলাম আমি তোমার কাছে। আমি অঙ্গীকার যে লঙ্ঘন করতে পারবো না, তাই আজকের দিনে কথা দিলাম আমি তোমার এই কথা মতো ওই বাছারে ললাতে লিখন লিখবার জন্য যাব পদ্মাবতী, আমি যাব। বেশ দাদা, আর যখন ওই বাছা লোলাটে লাখো লিখতে যাবে, তাই আমি বলছি দাদা গো, তারাইও লিখবে মাত্র 12টি বছর। 12টি বছর 12টি বছরে লেখাপড়া করবি, লেখাপড়া, 12টি বছর বিবাহ করবি, বিবাহ, বিয়ে রাত্রে বাসর করে আমার কারিয়ে রাখবি তাকে দংশন।
কি বললে বোন, কি বললে তুমি? আজকের দিনে দাদার কাছে এই কথা বলবার আগে তোমার জিহ্বাখানা কেন আনষ্ট হয়ে গেল না? তোমার কি দয়া মায়া মমতা বলে তোমার কি এই বক্ষ মাঝে কিছু নেই? বাছাকে দংশন করবে তোমার তোমার কালীয় নাগিনীতে এই অবাস্তব লেখন আমি কেমন করে লিখবো বাছারে ললাতে? পদ্মাবতী দাদা, এই অঙ্গীকার তুমি ফিরিয়ে নাও বোন, এই অঙ্গীকার তুমি ফিরিয়ে নাও। আমি যে ভাগ্য বিধাতা হয়ে পারবো না এই লিখন লিখতে ওই বাছার ললাতে, পারবো না বোন, পারবো না। কেন পারবে না দাদা গো? এ ছোট বোনের এটুকু কাজ তুমি করতে পারবে না দাদা? পারবো, পারবো বোন। তোমার যে দাদা, আমি দাদা হয়ে বোনের মনের আশা পূর্ণ করবো না তা কি করে হয়? তাই আজকের দিনে যখন কথা দিয়েছি বোনের আশা পূর্ণ করব বলে এই মুহূর্তে আমি ছুটে চললাম তোমারই কথা মতো লিখন লিখবার জন্য ওই চম্পকনগরে ওই নিষ্পাপ বাছার ললাতে। একদিন গেছিলাম বহু আশা করে শুধু পুষ্প নেব বলে, তাই তো তুমি আমার পুষ্প নিয়ে দিয়ে আমি অপমান করে তাদের ছলে বলে কৌশলে যাইবে ভোগ নেই কেন? তোর হস্তের একটি পুষ্প নিয়ে এই ধরার বুকে আমি শুধু করবো আমার নীলা পোতা। আচ্ছা হচ্ছে ৬৬ দিন, তাই তো ৬৬ দিনে আতের ঘরে থাকতে হয়। তাই রয়েছে ধাত্রীমা, এই মুহূর্তে ধাত্রীমাকে নিয়ে আমি আতের ঘরে থাকবো। ধাত্রীমা বলুন। ছি দেখো না, আচ্ছা কত সুন্দর আমার খোকন হয়েছে। মা দেখি 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 কত সুন্দর হয়েছে, একবার আমার মতো ফর্সা হয়েছে, একবার ঢকঢক ফর্সা বাবরে। ধাত্রীমা আমার খোকনকে তুমি কাঁদাইও না। আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করে, দেখেন কেমন যে দেখছে না দেখছে কে জানে। আমি বলছিলাম কি, আমার খোকনকে একটু সুন্দর করে তেল মাখিয়ে দাও, ঠিক বলেছেন, তাহলে নিশ্চয়ই খোকন কমে যাবে। আপনার খবরকে আমি বেশ করে তেল মাখিয়ে দেবো, আর আপনি একটা ঘুম পাড়েন গান করুন। হ্যাঁ বেশ বেশ তাই হবে। ঘুমিয়ে যা ঘুমিয়ে যা মেঘ পরি দে সাথে ঘুমিয়ে যা সাথে আরে আকাশ ঘুমাই বাতাস ঘুমাই ঘুমাই স্বর্গের তারা আমার খোকন
ঘুমায় আমার কোলে মেঘে পরিদের সাথে তুমি যায় ঘুম যায় মেঘে পরিদের সাথে ঘুমে যা ঘুমে যা মেঘ সত্যি ধাত্রী মা, আজকে খোকনকে আমার সুন্দর করে তেল লাগিয়ে দিলে তো আমি সুন্দর করে ঘুম পাড়ানো গান শোনালাম, হ্যাঁ। বলে খোকন আমার ঘুমিয়ে গেল। ঠিক বলেছেন রানীমা, আপনার খোকন ঘুমিয়ে গেছে দেখছেন। ধাত্রী মা, আপনার খোকনকে আপনি দিন। তা রানীমা বলি কি, বলো মা। আজকে ৬৬ দিন বুঝলেন, হ্যাঁ এই আতর ঘরে থাকতে হয়, আতর ঘরে জেগে থাকতে হয়। ধাত্রী মা, আজকে দিনে তো আতের ঘরেই থাকবো, হ্যাঁ তবে আমার শরীর পুরো ক্লান্ত হয়েছে, আমি জানি রানীমা। আমি কিছুক্ষণ বিশ্রাম করব, হ্যাঁ আর তুমি আমাদের সে আতের ঘরে দ্বারখানি সুন্দরভাবে পাড়া দিবে। ঠিক কেমন? বলেছেন রানীমা, আপনার ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি হয়তো জানেন না, আমি ৬ মাস জেগে থাকতে পারি জানেন। আপনি পারবেন ধাত্রী মা? হ্যাঁ তাহলে তো আমার কোনো আর চিন্তা নেই। হ্যাঁ, তাহলে ঘুমান, আপনি বেশ, বিশ্রাম করুন। হ্যাঁ ধাত্রী ওই তো দেখি সর্বমুখে চম্পকনগর। তাই তো নিশি প্রভাত হওয়ার আগে ওই পদ্মাবতীর কথা মতো আমাকে কার্য করতে হবে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি চম্পকনগরে ছুটে যাই, চম্পকনগরে ছুটে যাই। ওই না নিশিত প্রভাত আগে যাবো আমি চম্পলাতে, ওই না বাছার লহলাতে লিখিতে। আমার পদ্মাবতী এসে কহে, দাদা চলেছ কত দূরে? আমি বলিলাম যাব চম্পক নগরে। আবার পদ্মাবতী রাখিতে মা, পদ্মাবতী ৩০০ করে বলেন দাদা আমার কথা মতো লিখিবে। তাই তো পদ্মাবতী ৩০০ অঙ্গীকার হবার পর যেন তার কথা মতো লেখন লিখতে বলে। তাই তো ৩০০ অঙ্গীকার করেছি যখন, শত কষ্ট হোক না কেন আমার এই তাপিত বক্ষখানায় আমাকে যে লিখন লিখতেই হবে। এই তো যেন আমি আতর ঘরে চলে এসেছি। এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করে বাছারে ললাতে লিখন লিখে আমাকে যেতে হবে নিজের কুটির প্রাঙ্গণে। যাই যাই, এই মুহূর্তে সেই আতর ঘরে আমি প্রবেশ করব, বিলম্ব হয়ে যায়। একে দেখি সদর দরজায় যেন ধাত্রীমা শুয়ে রয়েছে, যেন ওই রানীমাকে পাহারা দেবার জন্য যেন সে নিশি জাগতে জাগতে যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু ধাত্রীমাকে লঙ্ঘন করে আমাকে যে প্রবেশ করতেই হবে। না না না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে ধাত্রীমাকে লঙ্ঘন করে আমি আতর ঘরে প্রবেশ করে ওই বাছার ললাতে লিখন লিখব। আরে কেন কেন আমি পদ্মাবতীর সঙ্গে ৩০০ অঙ্গীকার করলাম? এই আতর ঘরে প্রবেশ করে দেখি যেন ওই শিশুটির মুখ দেখে মনে হচ্ছে আকাশের তারা নেমে এসেছে আতর ঘরে।
এই অন্ধকার আতর ঘরে যেন তার চাঁদ বদনখানা যেন আলোকিত করেছে গো। আমি কেমন করে ওই মনসার কথা মতো লিখন লিখবো? হাই ভগবান, কেন আমি অঙ্গীকার করলাম ওই পদ্মাবতীর সঙ্গে? আর যদি অঙ্গীকার না করতাম, আমি অবাস্তব লিখনখানা কিছুতেই লিখতাম না, কিছুতেই না। হৃদয়ে কি দেখছি আমি? পূর্ব আকাশে যেন সূর্য উদিত হবে আর কিছুক্ষণ পরে। একটিবার যদি সূর্য উদিত হয়ে যায়, আমি ভাগ্য বিধাতা সারাটি জীবনের জন্য এই আতর ঘরে থেকে যেতে হবে। তাই তো আর বিলম্ব করব না। শত কষ্ট হতে গেলেও বুকের মাঝে পাষাণ বেঁধে ওই বাছার ললাতে আমি লিখন লিখব, বাছার ললাতে লিখন লিখব। ওই আমি লিখিলাম বাছার ললাতে আমি, ওই না এমন লিখন লিখবো আমি, কে খন্ডাইতে পারে আমি। ওই না বাছার আয়ু হবে মাত্র 12টি বছর আমি, ওই না 12 বছরে বাছায় আবার লেখাপড়া করিবে আমি। ওই না 12 বছরে দেখো বাছা মামিকে হরিবে আমি। ওই না 12 বছরে দেখো বিবাহ করিবে আমি। এই তো যেন লিখন লিখছে আমি বাছারে ললাতে। বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বৎসর। 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে, 12টি বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে, 12টি বৎসরে সে বিবাহ করবে। আর যে আমি লিখতে পারছি না ওই বাছারে ললাতে, ওই অবাস্তব লিখনখানা যখন আমি লিখতে যাচ্ছি, আমার যেন কলমখানা চলতে চাইছে না। কেমন করে আমি লিখন লিখব? কিন্তু না না, আমি যে পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি, কথা যখন দিয়েছি যে করে হোক না আমাকে যে লিখন লিখতেই হবে। ওই না বিবাহ রাত্রিতে বাছাকে খাইবে কাল সাপে আমি। ওই না তাহার স্ত্রী বক্ষে লইয়ে সাগরে ভাসিবে আমি। বিবাহ রাত্রিতে বাছাকে দংশন করবে পদ্মার তার লাগে। তাহার স্ত্রী প্রতিব্রতা সতী বাছাকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে যাবে কনক দেবপুরে। শুধু তাই নয় গো, শুধু তাই নয়, দেবতা নগরে গিয়ে এক এক করে সকল দেবতার সম্মুখে নৃত্য নাচ করবার পর পুনর্বার যেন সেই বাছাকে ফিরে পাবে। ফিরে পাওয়ার পর ওই না বাছাকে জিয়াইয়ে দেখো দেশেতে ফিরিবে আমি। ওই না এমন লিখন লিখলাম আমি বাছারও লহলাতে আমি। ওই আমি লিখিলাম
এই তো যেন আমার লিখিপত্র শেষ হয়েছে, এই তো, তাই তো ওই তো দেখি আমি পূর্ব আকাশে যেন সূর্য লাল হয়ে উঠতে চলেছে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে আমাকে আতর ঘর পরিত্যাগ করতে হবে। কেননা যদি সূর্য উদিত হওয়ার আগে আমি আতর ঘর পরিত্যাগ না করি, আমি যে এই আতর ঘর থেকে আর কোনোদিন বের হতে পারবো না। তাই তো এই মুহূর্তে মায়ের সন্তান আমি মায়ের কোলে দিয়ে আমি আতর ঘর পরিত্যাগ করে যাব। যাই যাই। এ কি? এ তুমি আতর ঘরে? ছি 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 ছি, পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করছো? কে তুমি? সত্যি বলেছ, পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করেছি। হ্যাঁ, কিন্তু জানো, আমি যে সামান্য পুরুষ নই। তুমি সামান্য পুরুষ নও, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চরণে প্রণাম হয় বিধাতা। আয়ুষ্মতি ভব। বিধাতা, আমি জানি তুমি ধাত্রীমা। তুমি ঠিক বলেছো। ধাত্রীমা, একটি কথা বলবো? বেশ বলো। না জানি কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজকের দিনে এই বিধাতা ঠাকুরের সঙ্গে তোমার দেখা হয়েছে। তুমি ঠিক বলেছো, কিন্তু বিধাতা তোমায় একটা কথা বলবো? বলো। এই আতর ঘরে তুমি কেন এসেছো বলো না বিধাতা? আমি কেন এসেছি জানো? কেন বিধাতা? এই কারণে এসেছি, তুমি হয়তো জানো না, আমার কর্ম হচ্ছে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা। হ্যাঁ বিধাতা। তাই তো আজকের দিনও এসেছিলাম এই আতর ঘরে এসে ওই বাছারে ললাতে আমি লিখন লিখেছি। তুমি লিখন লিখে ফেলেছো বিধাতা? হ্যাঁ ধাত্রীমা। তোমায় একটি কথা বলবো বিধাতা। বলো। এই বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি একবার আমায় বলে দাও না বিধাতা। না ধাত্রীমা, না, এ কি বলছো তুমি? ওই বাছারে ললাতে এমন কি লিখন লিখেছি সেই লিখনের কথা তুমি শুনতে চাইছো? হ্যাঁ বিধাতা, হ্যাঁ। পারবো না। সেই লিখনের কথা আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারবো তুমি না। যদি লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, তবে আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। হ্যাঁ ধাত্রীমা, তুমি কি পাগলিনী হয়ে গেছো? সেই লিখনের কথা না বললে তুমি আরো পথ ছেড়ে দিতে চাইছো না? হ্যাঁ বিধাতা। তুমি হয়তো জানো না, তুমি আমার যদি পথ থেকে সরে না দাঁড়াও, আমি আমার নিজের কুটিরে গমন করতে পারবো না। সারাটি জীবনের জন্য এই আতর ঘরে আমাকে থেকে যেতে হবে। এ কি বলছো বিধাতা? আমার পথ থেকে সরে দাঁড়াও। না বিধাতা না, তুমি হয়তো জানো না আমি কেন এই লিখনের কথা শুনতে চাইলাম জানো বিধাতা? কেন? এই হতভাগে এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি, তাই তুমি বলে দাও না বিধাতা, হয় তোমার। আমি পারবো না ধাত্রীমা, সেই লিখনের কথা আমি তোমার কাছে প্রকাশ করে কোনোদিন বলতে পারবো না, কোনোদিন না। ও দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। ধাত্রীমা, বিধাতা, কি বলছো তুমি? ও দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। ওগো বলো বলো, ওগো বিধাতা বলো না আমার দারুণ। ধাত্রীমা, বলো না বিধাতা, বলো বলো। তুমি শুনতে চেয়েও না ধাত্রীমা, শুনতে চেয়েও না। আরে হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে দারুণ। আরে তুমি যদি না বলো বিধাতা, না বলি? তে জীব না! কি বলছো ধাত্রীমা? আমি সত্যি বলছি। বুঝতে পেরেছো তো বিধাতা? তুমি যদি এই বাচ্চার ললাটে লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, তবে আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার তলে না! চলে দেবো। হ্যাঁ না ধাত্রীমা, না, এ কি বলছো তুমি? আমি সত্যি বলছি। তুমি কি সত্যি সত্যি পাগলিনী হয়ে গেছো? হ্যাঁ বিধাতা, হ্যাঁ। তোমার এই প্রাণ তুমি ওই গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো? আমি তাই করবো। ধাত্রীমা, তুমি হয়তো জানো না
তুমি হয়তো জানো না, আমি জানি না। মানব জনম হচ্ছে দুর্লভ জনম। হ্যাঁ 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জনম পাওয়া যায়। এই মানব জনম যদি তুমি একটিবার হারিয়ে দাও, না জানি কোনোদিন মানব রূপে তুমি জন্ম পাবে কিনা। তাই তোমার প্রাণ তুমি বিসর্জন দিতে চেও না ধাত্রীমা। তাহলে বলে দাও, তাহলে বলে দাও তুমি বাচ্চা ললাটে এমন কি লিখন লিখেছো? আর যদি না বলি, না বললে আমার প্রাণকে আমি বিসর্জন দেব। হেরে গেলাম, হেরে গেলাম। আজকে দিনে বিধাতা ঠাকুর হয়ে সামান্য মানবের কাছে আমি হেরে গেলাম। আমি যদি লিখনের কথা না বলি, আমার পথ থেকে সরে দাঁড়াবে না। যখন বারবার করে একই প্রশ্ন করে, প্রশ্ন করতে করতে যেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে ধাত্রীমা। ধাত্রীমা, বিধাতা, তুমি শুনবে? হ্যাঁ সেই বাছারের ললাতে লিখনের কথা তুমি শুনবে? হ্যাঁ বলো না, বলো না আমি বিধাতা, বলবো, বলো। বলবো ধাত্রীমা, বলবো। আমি তোমার কাছে বলবো, কিন্তু হ্যাঁ, বলার আগে একটি কথা বলবো। বেশি বলো বিধাতা। না জানি বজ্রাঘাত হবার আগে সমস্ত আকাশটুকু যেমনি ভাবে নিঃশব্দ হয়ে যায়, না জানি সেই লেখনের কথা বলবার পর তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এ কি বলছো বিধাতা? সারা আকাশটা তোমার মস্তকে আমার মস্তকে ভেঙে পড়বে। না। হ্যাঁ ধাত্রীমা, তুমি একটি কথা মনে রেখো, সেই লিখনের কথা শুনবার আগে তুমি নিজেকে শক্ত হও। আমাকে শক্ত তোমাকে হতে শক্ত হবে। হতে হবে। আমাকে না জানি সেই লিখনের কথা শুনবার পর তুমি নিজে নিজে ভেঙে পড়বে। তোমাকে যে শক্ত হতে হবে ধাত্রীমা। আমাকে শক্ত হতে হবে। এই কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বিধাতা? হ্যাঁ, তুমি বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো? এই কথা বলতে গিয়ে তোমার জীবনটা আড়ষ্ট হয়ে যাচ্ছে কেন বিধাতা? কেন বলো না, এমন কি লিখন লিখেছো তুমি? বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বৎসর। 12টি বছর? শুধু তাই নয়, 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে। 12টি বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা, তারপর কি লিখেছি জানো? তারপর কি লিখেছো? তারপরে লিখেছি শুধু তাই নয়, 12টি বৎসরের মধ্যে সে বিবাহের জন্য পাগল হয়ে যাবে। পাগল শুধু নয়, সে বিবাহ করবে ওই 12টি বৎসরের মধ্যেই। 12টি বছরের মধ্যে? তারপর কি লিখেছি জানো ধাত্রীমা? বলো না বিধাতা। কেন যে সেই কথা বলবার আগে আমার জিহ্বাখানা আলষ্ট হয়ে না আসে। বিধাতা না, তোমাকে বলতেই হবে। কেন যে আমি বলতে পারছি না। তোমাকে বলতে হবে তো, হয় তোমার। বলবো, বিবাহ রাত্রিতে ওই বাছাকে ওই বাছাকে দংশন করবে। দংশন করবে ওই ওই পদ্মার কাল রাগিনীতে। না বিধাতা না, তুমি বাচ্চার ললাটে লেখন লিখতে পারো না, তো হয় তোমার। আমি জোড়হাত করে বলছি বিধাতা, লেখন তুমি ফিরিয়ে নাও। পারবো কেন না। কেন তুমি এই লেখন লিখলে বিধাতা, বলো না? পারবো না ধাত্রীমা, পারবো না। তুমি লিখন ফিরিয়ে নিতে পারবে না। যেই লিখন আমি একবারে লিখে দিই, সেই লিখন আমি ফিরিয়ে নিতে পারি না। বিধাতা, তুমি না দেবতা? দেবতা হয়ে তুমি এই বাচ্চার ললাটে লেখন লিখতে পারলো? তুমি কি জানো না? তুমি কি জানো না বিধাতা, এই হতভাগী 6টি সন্তানকে হারিয়েছে, আবার সে বৃদ্ধ বয়সে মা ডাক ফিরিয়ে পেয়েছে। দোহাই তোমার, মা ডাক থেকে তাকে বঞ্চিত করে দিও না বিধাতা, দোহাই। ধাত্রীমা, মা ডেক থেকে বঞ্চিত করা আমি আবার কি? আমার কলমে যা উঠেছে তা তো আমি লিখতে পারিনি। আমি জানি। এই লিখন আমি কেন লিখেছি জানো? কেন লিখেছো বিধাতা? আমি যে একজনের সঙ্গে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হয়েছি, 3 সত্য 3 সত্য অঙ্গীকার করেছি বলে তার কথা মতো লিখন লিখেছি। শুধু তাই নয়, আমি যে তার আদেশের গোলাম। আদেশের গোলাম? বাহ বাহ বিধি, বাহ। তুমি একটিও ভাবলে না, একবারও ভাবলে না তুমি এই সন্তানকে হারাবার পর এই হতভাগীর কি হবে? তুমি একবারও ভাবলে না? তুমি আদেশের গোলাম হয়ে এই বাচ্চার ললাটে তুমি লিখন লিখতে এসেছো। হ্যাঁ ধাত্রীমা, ধাত্রীমা। বাহ রে ঠাকুর, বাহ বাহ। তুমি না আমাকে কথা দিয়েছিলে? কথা দিয়েছিলাম বিধাতা।
এই লিখনের কথা বলবার পর তুমি আমার পথ ছেড়ে দেবে? এবার তো আমি বলে দিয়েছি, আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। ওই দেখো পূর্ব আকাশে যেন সূর্য উদিত হতে চলেছে। সূর্য উদিত হতে চলেছে। একবার যদি সূর্য উদিত হয়ে যায়, সারাটি জীবনের জন্য, সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। বেশ বিধাতা, আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। বেশ, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। আমি লিখনের কথা জানতে কিন্তু চেয়েছি। দাঁড়াও, বিধাতা, দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই। একটি কথা স্মরণ করিয়ে দিবে তুমি? তুমি তোমার ভালো করে তোমার কর্ণকুহরে পৌঁছে দিচ্ছি সেই কথা। বলো না, কি বলবে? এই যে এই আতর ঘরে, এই আতর ঘরে যে লিখনের কথাগুলো আমি তোমার কাছে প্রকাশ করে বললাম, সেই লিখনের কথা তুমি, আমি হ্যাঁ তুমি, তুমি যদি কোনোদিন কোনো লোকের কাছে, কোনো মানবের কাছে প্রকাশ করে বলো, প্রকাশ করে বলি, সেই দিন তুমি সঙ্গে 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 শিলায় পরিণত হবে। না, না বিধাতা, না, একে করলে তুমি, একে করলে তুমি বিধাতা। আমি এই কথা কারো কাছে প্রকাশ করতে বলতে গেলে আমি সেলাই পরিণত হব বিধাতা। দেবতারাও যাতে নিষ্ঠুর হয় এই আমার আগে জানা ছিল না বিধাতা। ঠিকই বলেছো ধাত্রীমা, আমি নিষ্ঠুর, আমি পাষাণ। এই আমার বক্ষ মাজা, এই বক্ষখানা আমার যেন পাষাণে নির্মিত করা। আমার দয়া, মায়া, মমতা বলতে কিছু নেই, কিছু নেই। ধাত্রীমা, তোমার তোমার গোপাল রয়েছে না? হ্যাঁ, আমার ছোট্ট ছেলে গোপাল। তাই ছুটে যাও, ওই তো গোপাল? ওই তো তোমার যেন গোপাল যেন মা মা বলে ডাকছে। একটিবার ছুটে যাও গোপাল! তোমার গোপালের কাছে। গোপাল, ওই তো ওই তো ওই তো গোপাল! ধাত্রীমা যেন গোপালকে খুঁজছে। এই মুহূর্তে আমি এর সুবর্ণ সুযোগ, এই আতুর ঘর থেকে আমি পালিয়ে যাই। গোপাল! কই আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না বিধাতা। বিধাতা লিখন লিখে চলে গেল। হায় রে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী, মা ডাক থেকে আবার বঞ্চিত হয়ে গেল। কি অন্যায় করেছিল। আমি এই কথা যদি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হব, আমি বলবো না। কারো কাছে প্রকাশ করে বলবো না। আর যদি প্রকাশ করে বলি আমার ছোট্ট ছেলে গোপাল, কে তার মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিবে? আমি যদি শিলায় পরিণত হয় আমি প্রকাশ করে বলবো না, আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। তাই আমি এই মুহূর্তে রানীমাকে জাগিয়ে নেব। তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা। ধাত্রীমা, হ্যাঁ রানীমা, দেখুন ওই যে পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে। রানীমা, এ কি বলছো ধাত্রীমা? আমাকে যে ঘরে ফিরে যেতে হবে রানীমা। আচ্ছা, পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে বলে আমায় তুমি জাগিয়ে তুললে? হ্যাঁ রানীমা। বাহ, সত্যি ধাত্রীমা, আজকে দিনে যদি আমায় তুমি না ডাক দিতে, হয়তো এই আতুর ঘরে আমি ঘুমিয়ে থাকতাম। হ্যাঁ রানীমা। ধাত্রীমা, বলুন। এই আতুর ঘরে তুমি ছিলে আমার পাশে, হ্যাঁ। আমায় যেন জাগিয়ে তুলে কেন তোমার সে নয়নে জল দেখি আমি। আমার কি হয়েছে তোমার? আমার চোখে জল? কই না তো রানীমা, কই না তো রানীমা, আমার চোখে জল কেন? ধাত্রীমা, এই আতুর ঘরে তোমাকে কেউ কোনো কটু কথা বলেছে? না রানীমা, কে বলবে বলুন? কেউ তোমাকে কোনো আঘাতে দিয়েছে? না রানীমা, না। তাহলে কেন কেন তুমি সে আতুর ঘরে কান্না করছো? কেন তোমার সে জয়ের জল আমি মনে কেন হয়? আমি কেন কাচ্ছি জানেন রানীমা? আপনার কখনো থেকে দেখতে দেখতে আমার ছোট্ট গোপালের কথা মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে রানীমা, আমি সত্যি বলছি। ধাত্রীমা, হ্যাঁ বলুন। এই আতুর ঘরে থাকতে থাকতে তোমার গোপালের কথা মনে পড়েছে। হ্যাঁ রানীমা। যার জন্য তুমি কাঁদছো, আমার বিশ্বাস হয় না। এ কি বলছি রানীমা? আমার বিশ্বাস হয় না। আমি সত্যি বলছি রানীমা, আমি সত্যি বলছি। আমি এক করে 6-6টি সন্তান হারিয়েছি তো। হ্যাঁ রানীমা, হ্যাঁ। আবার আমার এই খোকনকে আমি ফিরিয়ে পেয়েছি বলে, আমার চম্পকে নগর আবার সে আলোকিত হয়েছে বলে, আপনি ঠিক বলেছেন। সচ্চর হয় তোমার মনে মনে কোনো হিংসা হয়েছে। আমার কেন হিংসা হবে রানীমা, বলুন কেন হিংসা হবে আমার? তাহলে আমার খোকনকে দেখে তোমার কোনো লোভ হয়েছে? না না রানীমা, না।
ও কথা বলবেন না রানীমা, ও কথা বলবেন না। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি যে ধাত্রীর মা, আমি যে সবার মা, আমি যে সবার ঘরে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয়, আমাকে কে ডাকবে বলুন? আর কেউ যদি আমাকে না ডাকে, তাহলে আমার ছোট্ট গোপালের মুখে আমি এক মুষ্ট অন্ন তুলে দিতে পারবো না রানীমা, আমি অন্ন তুলে দিতে পারবো না। ও কথা বলবেন না রানীমা, ও কথা বলবেন না। আজ কত ভাগ্যের ফলে আমার খোকনকে আমি পেয়েছি। হ্যাঁ রানীমা, এই খোকনকে পেয়ে আবার আমার চম্পকে নগর সে আলোকিত হয়ে গেছে। আমার যে বক্ষ মাজার যে সত্য হয়েছিল, এই খোকনকে পেয়ে আবার সে আমার বক্ষ মাজার পূর্ণ হয়ে গেছে। আমি খোকনকে পেয়ে আমি এক এক করে আমার ছয়টি সন্তানের কথা সব ভুলে গেছি। ধাত্রীমা, হ্যাঁ বলুন। এই অথরগড়ি থেকে যখন আমরা বের হয়ে যাব, তাই ৬৬ পুজো না করলে হ্যাঁ রানীমা, আপনি ঠিক বলেছেন, আমরা বেরোতে পারবো না। তাই চলো। ঠিক বলেছেন রানীমা। আজকে ৬৬ দিন আপনাকে স্নান করিয়ে, আপনার খোকনকে স্নান করিয়ে আমি আমার ঘরে যাব, আমার গোপালের কাছে রানীমা। বেশ, বেশ, মা। তাই বিলম্ব করবো না, চলেন রানীমা, চলেন। বেশ, তাই চলো।